بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চাকদাদি হাই স্কুল কলেজ অনলাইন ক্লাসে ক্যাম্পাসের কলেজ শাখার ছাত্রছাত্রীদেরকে সুস্বাগত। আজকে আমি মোহাম্মদ সাইফুল্লাহ ভূঁইয়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রে মানবিক বিভাগের ছাত্রদের গজনীর সুলতান মাহমুদের আরব অভিযান উদ্দেশ্যাবলী ও কারণ ফলাফল নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম গজনী বংশ নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। গজনী বংশ প্রতিষ্ঠা হয়েছিল 971 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠা করেছিলেন আলতাগিনের মৃত্যুর পরে 977 খ্রিস্টাব্দে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে তার কৃতদাস এবং প্রধান সেনাপতি এবং জামাতা স্বরূপতন্ত্রী। তিনি মূলত এই গজনী বংশকে প্রতিষ্ঠিত করেছিলেন। স্বরূপতন্ত্রী 977 থেকে শুরু করে তিনি 997 খ্রিস্টাব্দ পর্যন্ত গজনীর শাসক হিসাবে প্রতিষ্ঠিত ছিলেন। এই গজনীটা ছিল মধ্য এশিয়া আফগানিস্তানের অন্তর্ভুক্ত অনেকগুলি রাজ্য, ইরাক, কাবুল, গজনী, কান্দাহার সহ এই সমস্ত অঞ্চলগুলি। আর এই গজনী রাজ্য প্রতিষ্ঠা করে তিনি সেখানে একটা সুশৃঙ্খলিত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে ভারত অভিযানের জন্য সীমান্তবর্তী অঞ্চলগুলিকে অভিযান করেছিলেন। 997 খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্বে তার পুত্র সুলতান মাহমুদকে তিনি উত্তরাধিকারী নিযুক্ত করেছিলেন। 977 খ্রিস্টাব্দে পিতার সুপুত্র বীরের মৃত্যুর পরে সুলতান মাহমুদ দিল্লির সিংহাসনে গজনীর সিংহাসনে প্রতিষ্ঠিত হয়েছে। আর সিংহাসনে আরোহণ করে 977 থেকে 977 থেকে শুরু করে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি গজনীতে সুশাসন প্রতিষ্ঠা করে এবং গজনীতে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে তিনি ভারত অভিযানের জন্য ভারতবর্ষের দিকে পিতার মহৎ দৃষ্টি নিবদ্ধ করেছিলেন। আর সুলতান মাহমুদ তিনি 931 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং 931 খ্রিস্টাব্দ থেকে 977 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বয়োপ্রাপ্ত হয়ে বিভিন্ন যুদ্ধ বিদ্যায়, বিভিন্ন শিক্ষায় এবং কূটনীতিতে তিনি পারদর্শিতা অর্জন করেছেন। অবশেষে তিনি 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 27 বৎসরে 17 বার ভারতবর্ষে অভিযান পরিচালনা করেছিলেন এবং প্রত্যেকটি অভিযানে তিনি সফলতা লাভ করেছিলেন। এবং শুধু সফলতা লাভ করেন নাই, তিনি 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 27 বৎসরে 17 বার ভারতবর্ষ অভিযান করে অগণিত রত্ন, হীরা, জহরত, মণি, মাণিক্য নিয়ে তিনি গজনীকে সুসমৃদ্ধশালী নগরী। তিনি সর্বপ্রথম 1000 খ্রিস্টাব্দে সীমান্ত যে দুর্গগুলি ছিল সেগুলি অভিযান করে ভারতবর্ষের সীমান্ত দুর্গগুলি তিনি 1000 খ্রিস্টাব্দে দখল করেছিলেন। 1001 খ্রিস্টাব্দে তিনি পাঞ্জাব, ভারতীয় উপমহাদেশের প্রবেশদ্বার ছিল, সেটাকে তিনি বিজয় করে নিয়েছিলেন। এরপরে তিনি 1004 খ্রিস্টাব্দে হীরার রাজার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন এবং বিপুল ধন রত্ন নিয়ে তিনি 1006 খ্রিস্টাব্দে তিনি মুলতানের রাজার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মুলতান বিজয় করে তিনি সেখান থেকে অনেক ধন রত্ন হস্তগত করেছিলেন। 1007 খ্রিস্টাব্দে তিনি সুখপালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন এবং সুখপালকে পরাজিত করে তিনি অনেক ধনরত্ন সংগ্রহ করেছিলেন। সুখপালের মৃত্যুর পরে তার পুত্র আনন্দপাল ক্ষমতায় এসেছে। আনন্দপাল সুলতান মাহমুদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলে 1008 খ্রিস্টাব্দে তিনি আনন্দপালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাকে পরাজিত করেছিলেন এবং তাকে দ্বিগুণ হারে অর্থ আদায় করেছিলেন তার কাছে। 1010 খ্রিস্টাব্দে তিনি মুলতানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন এবং মুলতানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাদেরকে পরাজিত করে অনেক ধনরত্ন সংগ্রহ করেছিলেন।
1014 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ তিনি তার অভিযান পরিচালনা করেছিলেন থানেশ্বর রাজার বিরুদ্ধে এবং থানেশ্বর বিজয় করে অনেক পর্যন্ত হস্তগত করেছিলেন। সুলতান মাহমুদ 1015 খ্রিস্টাব্দে কাশ্মীরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন। কাশ্মীর অভিযানের সময় তার সৈন্যবাহিনীর মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল এবং কাশ্মীর অভিযান তিনি সম্পূর্ণভাবে সফল করতে পারেন নাই 1015 খ্রিস্টাব্দে। এই কারণে তিনি 1022 খ্রিস্টাব্দে আবার কাশ্মীর অভিযান করেছিলেন এবং সম্পূর্ণভাবে কাশ্মীর দখল করেছিলেন। সুলতান মাহমুদ 1018 খ্রিস্টাব্দে মথুরা এবং 1019 খ্রিস্টাব্দে কনৌজ রাজা দর্শনকে পরাজিত করেছিলেন এবং অনেক ধন সম্পদ করেছিলেন। সুলতান মাহমুদ 1019 খ্রিস্টাব্দে চান্দেলা রাজার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন এবং সেখানে সফলতা পান। 1021 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গোয়ালিয়রের রাজার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন এবং সেই অভিযানে সফলতা পান। 1023 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ কালিন্দরের রাজার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন এবং সেই অভিযানে তিনি সফলতা লাভ করেছিলেন। তিনি 1026 খ্রিস্টাব্দে তার সব সাইটে বড় অভিযান ছিল কাথিওয়াড়ের সোমনাথ বিজয়। 1026 খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে 1000 খ্রিস্টাব্দ থেকে 1025 খ্রিস্টাব্দ পর্যন্ত একের পর এক যখন অভিযানগুলি পরিচালনা করে সুলতান মাহমুদ তাদেরকে পরাজিত করে সমস্ত দল সম্পদগুলি তিনি গজনীতে নিয়ে চলে গিয়েছিলেন। তখন ভারতীয় যে সমস্ত রাজারা ছিল তাদের মধ্যে একটা ধারণা ছিল যে কাঠিওয়াড়ের সোমনাথ মন্দিরের দেবতা কারণে তার আশীর্বাদ না নেওয়ার কারণে এই সমস্ত রাজারা তার কাছে পরাজিত হয়। আর সমস্ত ভারত বিজয় করতে পারলেও সুলতান মাহমুদ কাঠিওয়াড়ের সোমনাথ মন্দির বিজয় করতে পারবে না, এরকম একটা তারা খবর প্রচার করেছে। তখনই সুলতান মাহমুদ বিশাল সৈন্যবাহিনী সংগ্রহ করে 1026 খ্রিস্টাব্দে তিনি কাঠিওয়াড়ের সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন এবং সমস্ত ভারতীয় অঙ্গরাজ্যের রাজাগুলি সেখানে বাধা দান করেছিল। সবাই বাধাকে অতিক্রম করে সোমনাথ মন্দিরের যে সমস্ত লিঙ্গ বিগ্রহগুলি ছিল সেইগুলিকে তিনি ধ্বংস করে প্রত্যেকটি যে মূর্তিগুলি ছিল মূর্তির ভিতরে হীরা জহরত মণি মাণিক্য সোনা রৌপ্য সহ অনেকগুলি ধন সম্পদ তিনি সেখানে পেয়েছিলেন। কোন কোন ঐতিহাসিক বলে থাকেন সুলতান মাহমুদ তিনি কাঠিওয়াড়ের সোমনাথ মন্দির বিজয়ে 2000 মণ শুধু স্বর্ণ পেয়েছিলেন, অগণিত হীরা জহরত মণি মাণিক্য হস্তগত। সোমনাথ মন্দির অভিযানের পরে 1027 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ তিনি তার সর্বশেষ অভিযান পরিচালনা করেছিলেন জাটদের বিরুদ্ধে। যে সময় সুলতান মাহমুদ 1026 খ্রিস্টাব্দে কাঠিওয়াড়ের সোমনাথ মন্দির বিজয়ে ব্যস্ত ছিল, জাট এবং মাইট সৈন্যরা সুলতান মাহমুদ তার দেশে প্রত্যাবর্তন করার সময় তাকে পিছন দিক থেকে ধাওয়া করে বিরক্ত করেছিল। সেই কারণে 1027 খ্রিস্টাব্দে তিনি বিশাল অভিযান নিয়ে এসে বহু হাজার হাজার জাট মাইট সৈন্যকে তিনি হত্যা করে তাদেরকে গঙ্গা নদীতে তাদের শরীর সমাধি। এইভাবে সুলতান মাহমুদ তার জীবনে 1015 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 27 বছর সফলবার আক্রমণ পরিচালনা করেছিলেন এবং প্রত্যেকটি অভিযানে তিনি সফল লাভ করেছিলেন এবং 1020 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এখন কথা হলো যে এইভাবে সুলতান মাহমুদ যে 27 বছরের সফলবার ভারতবর্ষ অভিযানের আসলে কারণটা কি ছিল, উদ্দেশ্যটা কি ছিল? কোন কোন ঐতিহাসিক বলতেছেন যে রাজনৈতিক কারণে সুলতান মাহমুদ এই ভারতবর্ষে অভিযান পরিচালনা করেছিলেন। রাজনৈতিকভাবে যদি আমরা বিশ্লেষণ করি ঐতিহাসিকদের দৃষ্টিকোণ থেকে তারা বলে থাকেন যে আসলে সুলতান মাহমুদ পাঞ্জাব ব্যতীত এবং সীমান্ত অঞ্চলগুলি ব্যতীত ভারতবর্ষের কোন অঞ্চলে তিনি বিজয় করে সেখানে শাসন প্রতিষ্ঠা করেন নাই। তিনি এসেছেন এই সমস্ত রাজ্যগুলি বিজয় করেছেন এবং বিজয় করে সেখান থেকে বিপুল ধন সম্পদ হস্তগত করে তিনি আবার স্বদেশে প্রত্যাবর্তন করে গিয়েছিলেন।
তিনি যদি একটা রাজনৈতিক উদ্দেশ্যে এই ভারতবর্ষকে তিনি অভিযান পরিচালনা করতেন, তাহলে এখানে একটা সুশৃঙ্খলিত একটা ইসলামিক সাম্রাজ্য, মুসলমানদের সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠা করতেন। কিন্তু তা না করে তিনি তার সাথে চলে গিয়েছিলেন। সেই কারণে তিনি যে আসলে রাজনৈতিক উদ্দেশ্যে ভারতবর্ষ অভিযান করেছিলেন সেটাও সত্যতা পাওয়া যায়। কোন কোন ঐতিহাসিক বলতেছে তিনি একজন মুসলমান ছিলেন মনে প্রাণে, সেই কারণে তিনি হিন্দুস্তান, হিন্দুদের স্থানের উপরে বারবার আক্রমণ রচনা করেছিলেন এবং এই ভারতীয় উপমহাদেশে হিন্দুদের উপর তিনি আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য তিনি ভারতবর্ষে অভিযান করেছিলেন। সেই ধর্মীয় ঘটনাটাও তার জীবনে সত্যতা পাওয়া যায়নি, কারণ তিনি ভারতবর্ষ বারবার অভিযান করেছেন সত্য, কিন্তু তিনি এখানে কাউকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন নাই এবং স্থায়ীভাবে কোন ইসলামিক সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠা করেন নাই। ধর্মের ভিত্তিতে অভিযান পরিচালনা করা এর পূর্বেই শেষ হয়ে গিয়েছিল। আর সুলতান মাহমুদ তিনি ভারতবর্ষে এসেছেন, তার সৈন্য বাহিনীতে শুধু মুসলমান সৈন্য ছিল না, হাজার হাজার হিন্দু সৈন্য বাহিনী ছিল। আর যদি সেটা মুসলমানদের, হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের যদি ধর্ম যুদ্ধ হতো, তাহলে তার সৈন্যবাহিনীতে যে হিন্দুরা ছিল তারা হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করত। এরপরে সামরিক কারণে কোন কোন ঐতিহাসিক বলতেছে যে সুলতান মাহমুদ সামরিক কারণে নিজেকে একজন বিদ্রোহী বীর সেনানী হিসাবে পরিচিত করার জন্য বিশ্বের দিকে তিনি এই ভারতবর্ষ অভিযান করেছিলেন, সেটাও নয়। তবে মূলত অর্থনৈতিক কারণে তিনি ভারতবর্ষ পরিচালনা করেছিলেন, কারণ গজনীকে একটা সুসমৃদ্ধশালী নগরীতে পরিণত করার জন্য তার বহু ধন সম্পদের প্রয়োজন ছিল, আর সেই সম্পদের আগার ছিল ভারতবর্ষ। সেই কারণে তিনি মূলত ভারতবর্ষ অভিযান পরিচালনা করেছিলেন। সুলতান মাহমুদের ভারতবর্ষ অভিযানের ফলাফল রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ভাবে সফলতা লাভ করেছিল। রাজনৈতিকভাবে তিনি একজন প্রভাবশালী শাসক ছিলেন, দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন, নির্ভীক সেনাপতি ছিলেন, সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করেছিলেন এবং বেজিতা হিসেবে তিনি তার সমস্ত কৃতিত্বগুলি তিনি এখানে অর্জন করতে সক্ষম হয়েছিলেন। সেই কারণে সুলতান মাহমুদের ভারতবর্ষ অভিযানে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকে ফলাফলটা বেশি অর্জন করেছিল। রাজনৈতিক পরবর্তী সময়ে মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি ভারতবর্ষ মিশন সম্পর্কে করেছিল, তার পদার্থ অনুসরণ করে। যাই হোক, আমার আলোচনা মোটামুটি এখানেই সমাপ্তির দিকে। তোমরা এই প্রশ্ন আলোচনা করলে সুলতান মাহমুদের ভারত অভিযান উদ্দেশ্যাবলী বা কারণ এবং ফলাফল সম্পর্কে তোমরা অবগত হতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।